হাই, আপনারা অনেকেই জানেন যে বেশ কিছুদিন আগে Motorola H50 নিউ যে স্মার্টফোনটা লঞ্চ হয়েছে সেটার কিন্তু স্পেসিফিকেশন খুব দুর্দান্ত। কিন্তু যারা এই স্মার্টফোনটা বাই করছে তাদের থেকে কিন্তু জানা গেছে বেশ কিছুদিন পর এই ফোনটা থেকে বেশ কিছু নেগেটিভ সাইড রয়েছে, যার ফলে কিন্তু অনেকেই এই স্মার্টফোনটাকে অ্যাভয়েড করতেছে। তাই আজকের ভিডিওতে আমরা এর ভালো এবং খারাপ দিক নিয়ে আলোচনা করব, যার ফলে অনেকেই ডিসাইড করতে পারবেন এই স্মার্টফোনটা কাদের জন্য বেস্ট হবে আর কারা কারা এই স্মার্টফোনটাকে অ্যাভয়েড করবেন সেটা নিয়ে। আর আমি আছি আরাম আপনাদের সাথে, আর আপনারা দেখছেন উইথ RM ইউটিউব চ্যানেল। শুরুতেই আমরা কথা বলবো এর প্রথম যে নেগেটিভ সাইড রয়েছে সেটা নিয়ে। এর সবচেয়ে বড় নেগেটিভ সাইড হচ্ছে এর প্রাইস। আচ্ছা, আপনি যদি 40,000 টাকা বাজেট রেঞ্জে একটা স্মার্টফোন নেন, সেই স্মার্টফোন যদি প্লাস্টিক বিল্ডের হয় আর একটু খোঁচা লাগলেই যে স্ক্র্যাচ পড়ে যায়, তাহলে আপনার কেমন লাগবে? ভাই, 40,000 টাকা বাজেট রেঞ্জ কিন্তু মিড রেঞ্জের মধ্যে সবচেয়ে ভালো একটা প্রাইস পয়েন্ট। এই প্রাইস পয়েন্টে অন্যান্য ব্র্যান্ড যদি আপনাকে গ্লাস দিতে পারে ব্যাক প্যানেলটা, সেক্ষেত্রে আপনার Motorola কেন পারতেছে না? আর যার ফলে আপনার হাতে যখন নেবেন এই স্মার্টফোনটা, একটা চিপেস্ট ফোন যেরকম ফিল দেয় সেরকমই কিন্তু ফিল পাবেন। যার ফলে আমার কাছে মনে হয়েছে যে এই প্রাইস পয়েন্টে এই স্মার্টফোনটা একদমই কনজিউম করা উচিত না। আর এর প্রাইস যদি হচ্ছে 28 থেকে 30 বা 32,000 টাকার মধ্যে হইতো তাহলে একটা কথা ছিল। যেহেতু এর প্রাইস পয়েন্ট 40,000 টাকা, তাহলে বলাই যাচ্ছে যে এই প্রাইস পয়েন্টে এই স্মার্টফোনটাকে আমাদের অ্যাভয়েড করা উচিত। আরেকটা নেগেটিভ সাইড হচ্ছে এর বিল কোয়ালিটি। এর যে পলিকার্বনেট যে বিল কোয়ালিটিটা আছে সেটা কিন্তু এক কথায় বলা যায় যে তেমন আহামরি ভালো না। এতে যে ইকো লেদার ফিনিশটা দেওয়া হয়েছে, এটা কিন্তু অনেকেই জানেন যে বেশ কিছুদিন পর এই ইকো লেদারটা কিন্তু আপনার উঠে যায়, মানে হচ্ছে ওইখানে একটা বাজে একটা ভাব দেখায় দেয়। মানে হাতের ইউজ করলে, আপনি যদি ব্যাক কাভার ছাড়া ইউজ করেন তাহলে বুঝতে পারবেন 6 মাস 7 মাস পরে আপনার সেই ফোনটার ইকো লেদারের যে ফিনিশটা আছে সেটা কিন্তু নষ্ট হয়ে যায়। আর আপনি 40,000 টাকা দিয়ে একটা ফোন কিনছেন যেটা কিনা 6 মাস 8 মাস পরে যদি এরকম একটা বাজে অবস্থা হয়ে যায়, তাহলে আপনার কেমন লাগবে? এই 2 নাম্বার যে নেগেটিভ সাইডটা আছে, যেটার কারণে আমার একদমই মনে হয় না যে এই প্রাইস পয়েন্টে এই স্মার্টফোনটা কনজিউম করা উচিত। আর তারপর হচ্ছে এর ভালো দিকটা আমার কাছে মনে হয়েছে, সেটা হচ্ছে এই ফোনটার থিকনেস, ওয়েট ব্যালেন্স এবং এর যে হচ্ছে IP68 রেটিং রয়েছে সেটা। আমার কাছে এই বিল কোয়ালিটির মধ্যেও যে এই প্রাইস পয়েন্টে এত সুন্দর একটা ওয়েট ডিস্ট্রিবিউশন এবং যে এর প্রোটেকশনটা দিছে, আমার কাছে কিন্তু ভালো লাগছে। কারণ টুকটাক এখন পানিতে পড়তেই পারে ফোন, আর অনেকে হাত থেকে পড়ে গেলে এই ফোনটা কিন্তু সাথে সাথে উঠাই নিলে, ভালো করে ধুয়ে মুছে নিলে কিন্তু আপনার এই ফোনটা কিছুই হবে না। সো আমার কাছে এর ভালো দিকটা এটা মনে হয়েছে, আর খারাপ দিক এর প্রাইস পয়েন্টটা আর বিল কোয়ালিটিটা লাগছে। তারপর যে এর আরেকটা পজিটিভ সাইড হচ্ছে এর ডিসপ্লে। এতে আপনারা পাচ্ছেন 6.4 ইঞ্চির LTPO 120 হার্জের OLED ডিসপ্লে, যেটি কিনা 3000 নিট ব্রাইটনেস প্রোভাইড করে এবং PPI ডেন্সিটি থাকছে 474, যেটি কিনা এই প্রাইস পয়েন্টে 1.5K রেজুলেশনের একটা ডিসপ্লে। আর এর চিন এবং ভেজেলের পরিমাণও কিন্তু খুব ন্যারো, যেটাকে দেখলে মনে হবে যে আপনার খুব একটা ভালো ফিল দিতেছে। কন্টেন্ট যখন ওয়াচ করবেন আপনি একটা ভালো ফিল পাবেন। কিন্তু এই ফোনটার যে ব্যাটারি আছে সেটাকে আমার সবচেয়ে ড্রব্যাক লাগছে, কারণ 120 হার্জের ডিসপ্লেটাকে আপনি যখন পাওয়ার দিবেন, এতে থাকছে মাত্র 4310 মিলিঅ্যাম্পের ব্যাটারি, যার ফলে আপনি এই ফোনটা থেকে খুব দ্রুত ব্যাটারি ড্রেন দেখতে পারবেন। যার ফলে আমার কাছে মনে হয়েছে যে 40,000 টাকা বাজেট রেঞ্জে ভাই একটা ফোন নিয়ে আমি কেন এত কম ব্যাটারি ব্যাকআপ পাবো? আর এমনিতেও যে এখনকার যে ফোনগুলো আছে 15-20 হাজার টাকার ফোন, সেগুলোতে কিন্তু ভালো একটা ব্যাটারি ব্যাকআপ পাওয়া যায়। সেক্ষেত্রে আপনি এই ফোনটাকে 40,000 টাকা দিয়ে কিনে এত কম একটা ব্যাটারি ব্যাকআপ পেলে তাহলে আপনার কেমন লাগবে? সেটাই বিবেচনা করবেন আপনারা। আর আরেকটা যে বিষয় হচ্ছে নেগেটিভ সাইড পাইছি, সেটা হচ্ছে এর স্টোরেজ। এই প্রাইস পয়েন্টে আপনাকে বেস ভেরিয়েন্ট ধরে দিতেছে 256 GB, যার ফলে আপনার কিন্তু স্টোরেজের বর্তমান সময়তে একটা ঘাটতি পাবেন। কারণ এই ফোনটার যে ক্যামেরা সেকশনটা আছে সেটা কিন্তু অনেকটাই ভালো, কারণ আপনি 4K-তে 60 FPS-এ ভিডিও রেকর্ড করতে পারবেন, আর 1080p-তে 240 FPS-এ, যার ফলে স্টোরেজটা কিন্তু খুব কম সময়তে কিন্তু আপনার ওভারলোডেড হয়ে যাবে। যার ফলে আপনার এক্সট্রা একটা পেন ড্রাইভ অথবা কোনো এক্সটার্নাল ডিভাইস ইউজ করতে হবে আপনার ডাটাগুলো রাখার জন্য। আমার কাছে মনে হয়েছে যে এই বেস ভেরিয়েন্টের কারণে কিন্তু অনেকেই অ্যাভয়েড করতেছে। একটা ফোন মানুষ কখন বাই করে? যখন তার
পুরোটা রিকোয়ারমেন্ট ফুলফিল করে তখন কিন্তু ওই 40,000 টাকা বাজেট রেঞ্জে কিন্তু অন্যান্য ব্র্যান্ডের প্রায় সকল ফোনই মোটামুটি আপনাকে স্যাটিসফ্যাকশন প্রোভাইড করবে। তারপর কথা বলা যাক আরেকটা পজিটিভ দিক দিয়ে, সেটা হচ্ছে এই ফোনটার প্রসেসর। হ্যাঁ, এই ফোনটাতে থাকছে মিডিয়াটেক ডাইমেনসিটি 7300 যে চিপসেটটা রয়েছে সেটা কিন্তু 4 ন্যানোমিটার আর্কিটেকচার বেস তৈরি, যার ফলে দুর্দান্ত একটা পারফরমেন্স পাবেন। আর এতে থাকছে জিপিইউ হিসাবে মালি G615 MC2 জিপিইউ, যার ফলে আপনি মোটামুটি সব ধরনের গেম খুব ভালোভাবে খেলতে পারবেন। আবারও সেই ব্যাটারির দিকে চলে যাচ্ছি। এই ফোনটার যে চিপসেট আছে সেটা কিন্তু ভালোই পাওয়ার কনজিউম করে, যার ফলে ব্যাটারিটা খুবই কম হয়ে যায়, যার ফলে আপনি এতে এসওডি পাবেন 6 থেকে 8 ঘন্টা, এর বেশি পাবেন না। তো সবশেষে আমার কাছে মনে হয়েছে যে এইসব কথা বিবেচনা করে যাদের মনে হবে যে না আমার এই ফোনটা তবু আমার যেসব রিকোয়ারমেন্ট আছে ফুলফিল করতেছে, তাহলে ইউ ক্যান বাই দিস ফোন। আর যারা ভাবছেন যে এত টাকা দিয়ে আমি আমার ফোনটাকে নিব যেটা কিনা আমার সবগুলো রিকোয়ারমেন্ট ফুলফিল করতেছে না, তাহলে কিন্তু তারা অ্যাভয়েড করতে পারে। তো বন্ধুরা, আজকের ভিডিওটি এই পর্যন্তই। আর আপনাদের কোনো ইনফরমেশন জানা থাকলে অবশ্যই কমেন্ট সেকশনে কমেন্ট করবেন। ধন্যবাদ।